আমার এইটুকু কাজ আপনি করে দিন দয়া করে। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? পারলে একমাত্র আপনিই পারবেন। আমার আপনার ওপর ভরসা বিশ্বাস সব আছে। আপনি আমার এই কাজটা অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। আজ তাহলে আসি, আমি আবার আসব। আজ সে আবার আসলো। প্রথম দিন যখন তাকে দেখেছিলাম সে এক আলাদা অনুভূতি ছিল, কিন্তু আজ তাকে দেখে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। কারণ গতকালই আমি তার গল্পটা জেনেছি এই হোটেলের মালিকের কাছ থেকে। শুরু থেকেই বলি, দিন তিনেক আগে আমার ঘরের স্টাডি টেবিলে বসে একটা উপন্যাস পড়ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? নমস্কার স্যার, আমি তোতা পাখি প্রকাশনী থেকে বলছি। নমস্কার, বলুন। স্যার, আগামী মাসে আমাদের বাৎসরিক পত্রিকা বার হচ্ছে, সেখানে আপনার লেখা একটি গল্প চাইছিলাম স্যার। আচ্ছা, কীরকম গল্প? আপনি তো স্যার বেসিক্যালি রহস্য, রোমাঞ্চ আর অলৌকিক নিয়ে লেখেন। আমরা এইবার অলৌকিক গল্পের দিকটা বেশি ফোকাস করছি। একটা জমজমাট হাড় হিম করা ভূতের গল্প হলে বেশ হয়। আসলে ভূতের গল্প যেগুলো লেখা ছিল সেগুলো প্রায়ই বিভিন্ন পত্রিকায় দিয়ে দিয়েছি, আর বর্তমানে একটা উপন্যাস লিখছি বটে, তবে তা শেষ করতে এখনও 2 মাস লাগবে। কিন্তু স্যার, আপনাকে তো একটা গল্প দিতেই হবে, ছোট গল্প হোক, অসুবিধে নেই। পত্রিকার সূচিপত্রে আপনার নাম থাকাটাই একটা বড় ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখছি, তবে আমাকে দিন 15 সময় দিতে হবে। স্যার, একটু আগে হবে না? না, আপনাদের পত্রিকা তো আই থিঙ্ক আগামী মাসের 25 তারিখে বেরোবে। আমি আপনাকে এই মাসের 22 তারিখের মধ্যেই পাঠিয়ে দেব। ঠিক আছে স্যার, তবে তাই হোক, রাখছি। আমি কৃষ্ণেন্দু রায়, কলকাতার জিওলজিক্যাল সার্ভে অফিসের একজন কেরানি। এটা আমার পেশা হলেও লেখালেখি আমার একমাত্র নেশা। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো গল্প আছে, আর সেগুলোর থেকে বেশি রোমাঞ্চ আর কিছুতে আছে বলে আমি মনে করি না। তাই মানুষের সাথে বন্ধুত্ব করে তার জীবনের নানান রকম রোমাঞ্চকর গল্পগুলো শুনি, সেগুলোই আমায় গল্প বা উপন্যাস লেখবার রসদ যোগায়। তোতা পাখি প্রকাশনী থেকে প্রায় প্রতি বছরই আমার লেখা কোনো না কোনো গল্প বা উপন্যাস পাবলিশড হবেই। রিসেন্টলি তারা আমার লেখাগুলিকে নিয়ে একটা গল্প সংকলনও বার করেছে। তাতে আমার লেখা মোট 3টে উপন্যাস আর 17টা গল্প স্থান পেয়েছে। বইটার নাম আমাদের অন্ধকারের গল্প। আমার জন্মদিনে তোতা পাখি প্রকাশনী থেকে আমায় দেওয়া উপহার ছিল সেই সংকলনটা। যেই প্রকাশনী আমায় এতটা স্পেশাল ফিল করায়, আমার লেখাগুলি এতটা প্রাধান্য দেয়, তাদের জন্য একটা ছোট গল্প দিতে হবে। কি আর লিখব, মাথায় তেমন কোনো প্লটও নেই। তাছাড়া এই কলকাতা শহরের বুকে বসে গল্প লেখা এখন দুষ্কর হয়ে পড়েছে। চারিদিকে এত ব্যস্ততা, তাতে মাথাতে সহজে কিছু আসতেও চায় না। ঠিক করলাম কদিন অফিসে ছুটির আবেদন করব, কোথাও ঘুরে আসব। অফিসে এখন কাজের তেমন চাপ নেই, কাজেই ছুটি পেতে কোনো অসুবিধা হলো না। পিঠে ব্যাগে লেখার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম কোনো অজানা শান্ত ঠিকানার উদ্দেশ্যে। ট্রেনে ভিড় তেমন ছিল না। এই লাইনের একেবারে শেষ স্টেশন পর্যন্ত টিকিট কেটে ট্রেনে চেপেছি। পছন্দসই কোনো জায়গা পেলে নেমে পড়ব। ট্রেনে বেশ কিছু মানুষের সাথে আলাপ হলো, কিন্তু তাদের জীবনে রোমাঞ্চের বড্ড অভাব। অবশেষে একজন ভদ্রলোক আমায় খোঁজ দিলেন একটা নতুন জায়গার, মিলনপুর। গ্রাম্য পরিবেশ, সুন্দর আবহাওয়া, আর ভূতের গল্প লিখতে হলে গ্রাম্য পরিবেশের কোনো বিকল্প নেই। শহরের ভিড় থেকে পালিয়ে বর্তমানে ভূতেরা গ্রামেই আশ্রয় নিয়েছে। মিলনপুর স্টেশনের ট্রেন থামতেই নেমে পড়লাম। একটা অপেক্ষাকৃত ফাঁকা স্টেশন। পকেট থেকে ফোনটা বার করে সময়টা দেখে নিলাম। 6:32 বাজে। স্টেশন চত্বরে 2-1 লোক, বিশেষ ভিড় নেই। একটা চায়ের দোকান দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম। একটা চা দেবেন? দুধ না লিকার? দুধ চাই দিন। বড় না ছোট? বড়ই দিন। বসুন, দিচ্ছি। দোকানের ভেতরে গিয়ে বসলাম। আকাশ কালো করে মেঘ জমে আছে। এখন যদি হঠাৎ বৃষ্টি আসে তবে অবাক হবার মতন কিছু নেই। নিন, আপনার চাটা নিন।
চায়ে চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে একটা প্লট নিয়ে ভাবছিলাম। হঠাৎ দোকানদার বললেন, এখানে কোথায় এসেছেন? আমি এখানেই প্রথমবার এলাম। আসলে আমি একজন লেখক। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যা ভালো লাগে তাই নিয়ে লেখালেখি করি। এখানে কিছুই চিনি না। একটা থাকবার জায়গার সন্ধান দিতে পারবেন? আপনি প্রবেশিকা হোটেলে চলে যেতে পারেন। খুব ভালো জায়গা, থাকা খাওয়া সবই পাবেন, তাও একদম অল্প টাকায়। আচ্ছা, এই হোটেলটা এখান থেকে কত দূর? বেশি দূর না, স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে মিনিট 2 দেখবেন রাস্তার ধারে 3 তলা হোটেল, সামনেই নাম লেখা আছে। শুনে অবাক হলাম। গ্রাম্য এলাকায় 3 তলা হোটেল, ভাবা যায়? মুখেও সেটাই বললাম, এই গ্রামে 3 তলা হোটেল। গ্রাম্য এলাকা কে বলেছে মশাই? এখন মিলনপুর পুরোপুরি শহর। সে এককালে গ্রাম ছিল বটে, তবে এখন 2 তলা 3 তলা এরকম কত হোটেল বাড়ি ঘর আছে। চায়ের টাকা মিটিয়ে বেরিয়ে পড়লাম। না, এ জায়গাটায় আসা মনে হয় ফালতু হলো। বেশ কিছুটা হেঁটে এসে দেখলাম সামনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রবেশিকা হোটেল। হোটেলের ভেতরে ঢুকলাম। সামনেই রিসেপশন। সেখানে একজন ভদ্রলোক বসে আছেন। দেখে মনে হলো ম্যানেজার। এগিয়ে গেলাম। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কিভাবে সাহায্য করতে পারি? একটা রুম লাগবে। আচ্ছা, আপনার আইডি প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট দেবেন আর 1000 টাকা দেবেন, তাহলেই হয়ে যাবে। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর তিনি নিজেই আমায় একটা রুমে দিয়ে গেলেন। হোটেলের একদম ওপরতলায় এই রুম। রুমটা আমার বেশ পছন্দই হলো। একটা খাট, তার পাশেই জানালা, জানলার সামনে একটা টেবিল, একটা চেয়ার। রুমটা পছন্দ? হ্যাঁ। তাহলে আমি চলি। রাতে 9:30 নাগাদ স্টাফ এসে খাবার দিয়ে যাবে। ওকে। ম্যানেজার চলে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। সকালে স্নান করা আমার অভ্যেস। চা খেয়ে স্নান করে নিয়ে নিচে এসে দেখলাম রিসেপশনে ম্যানেজার বাবু বসে আছে। আমায় দেখে বলল, আরে আসুন মিস্টার রায়, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তারপর বলুন, রাতে ঘুম কেমন হলো? বেশ ভালো। রাতে জানলাটা খুলেই শুয়েছিলাম, তাই দিয়ে ফুরফুরে হাওয়া আসছিল। বেশ আরামেই ঘুমিয়েছি। হঠাৎ দেখলাম ভদ্রলোকের মুখটা কেমন যেন হয়ে গেল, যেন একটা ভয়ের ভাব তার মনের মধ্যে কোথায় ধপ্পা দিচ্ছে। কি ব্যাপার, আপনার মুখটা হঠাৎ কেমন বদলে গেল? না না, কিছু না। বলছি, রাতে জানলা খুলে শোবেন না। কেন? এমনি, তেমন কোনো ব্যাপার না। আসলে ছাড়ুন ওসব। কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, একটু আশপাশটা ঘুরে দেখবো ভাবছিলাম। তা এখানে দেখবার মতন কিছু আছে? আছে অনেক কিছুই। তারপর তিনি বিভিন্ন জায়গার কথা বললেন। আর ওই যে পুকুর পাড়ের কথা বললাম, ওখানে বিকেলের দিকে যাবেন। বেশ ঠান্ডা হাওয়া দেয়, আপনার বেশ লাগবে। রাস্তায় বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম। পুরোপুরি গ্রাম নয়, আবার শহরও নয়, মফস্বল বলা যেতে পারে। এখানে যেমন 2 তলা 3 তলা বাড়ি আছে, তেমন কুঁড়েঘরও আছে। রাস্তায় এক জায়গায় একটা চাপাকল চোখে পড়ল। তার উপরে একটা পাখি উড়ে এসে বসল। পরক্ষণই আবার উড়ে চলে গেল। একটা ছবির মতো দৃশ্য, বেশ ভালো লাগলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে সেই পুকুর পাড়ে এলাম। জায়গাটা বেশ মনোরম। দূরে একটা ট্রেন চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ধূপ করে অন্ধকার নামলো। এইবার ফিরতে হবে। পা বাড়িয়েছি, হঠাৎ কানে এলো, অবশ্যই বিচার হবেই। কোনো পাগল হবে হয়তো। হোটেলে ফিরে এলাম। স্টাফ এসে সন্ধ্যার চা দিয়ে গেল। চা খেয়ে ভাবলাম এবার কিছু লিখতে হবে। সেই মতো ডায়েরি আর পেন নিয়ে বসলাম।
কিন্তু কী দিয়ে যে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। এমন সময় কানে এলো, কবে এলেন এখানে? সামনে তাকাতেই দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে জানলার ওপারে। এই তো কালকেই। আপনি? আমি সুবর্ণলতা। আপনি আর কোনো রুম পেলেন না? কেন বলুন তো? এই রুমটা ভালো নয়। এই রুমে আগে একটা মেয়ে থাকতো, সে এই রুমেই মারা যায়। তার আত্মা এখনো এখানে আছে। হাসি পেল বুঝি? হাসুন, তবে সাবধান, মেয়েটার আত্মা কিন্তু এখনো এখানে সত্যি আছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আমি একটা ভূতের সাথে কথা বলতে চাই। আসলে আমি ভূতের গল্প লিখি। একটা ভূতের গল্প লেখার জন্যই এখানে এসেছি, তবে ভালো প্লট পাচ্ছি না। যদি এখানে সত্যিই কোনো ভূত থাকে তবে তার সাথে কথা বললে একটা প্লট মাথায় আসলেও আসতে পারে। ঠিক আছে, আজ তবে চলি, পরে আবার কথা হবে। মেয়েটা চলে গেল। ভূত লোল। কিন্তু তারপরেই হঠাৎ একটা কথা মনে পড়তেই আমার শির দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি যে রুমটায় রয়েছি সেটা হোটেলের 3 তলায়। 3 তলার জানালার বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। তাহলে কে আমার সাথে এতক্ষণ কথা বলল? সে কে? আসতে পারি? একটা গলার আওয়াজে চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে এলাম। চেয়ার থেকে উঠে পেছনে ফিরতেই দেখলাম হোটেলের ম্যানেজার দাঁড়িয়ে আছে। আসুন। ব্যস্ত আছেন? না, একটু লেখা নিয়ে বসেছিলাম। কিন্তু বুঝতে পারছি। আই এম সরি, আপনাকে আমার আগেই জানানো উচিত ছিল। আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলুন প্লিজ। মাস 6 আগে এই হোটেলে একটা মেয়ে এসে ওঠে। মেয়েটার নাম ছিল সুবর্ণলতা। দিন 2 বাদে মেয়েটা হঠাৎ এই রুমেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশে খবর দেওয়া হয়। তারা মেয়েটার ডকুমেন্ট নিয়ে তাদের বাড়িতে কন্ট্যাক্ট করে। পরে জানা যায় মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে বাড়ি থেকে পালিয়ে আসে। তারপরেই নাকি তার বাড়ির লোক ঘটা করে বাড়িতে জীবন্ত মেয়ের শ্রাদ্ধ করে। সেই খবর মেয়েটার কাছে আসে। আর এদিকে মেয়েটার বয়ফ্রেন্ডও শরীর বিনিময়ের পর তাকে হয়তো অস্বীকার করে। সেই দুঃখে মেয়েটা আত্মহত্যার পথ বেছে নেয়। এগুলো সবই পুলিশের রিপোর্টে রয়েছে। তবে মেয়েটার ডেড বডির পোস্টমর্টেম হয়, আর সেখানে তার গোপনাঙ্গে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে এটাকে রেপ অ্যান্ড মার্ডার ভাবা হলেও পরে উপযুক্ত প্রমাণের অভাবে এই কেসটাকে সুইসাইড বলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপর থেকে সুবর্ণর আত্মা এখানেই থেকে যায়। বেঁচে থাকতেই তার পরিবার তার শ্রাদ্ধ করেছে, তাই তার মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি হয়নি। মাঝে মধ্যেই সুবর্ণকে দেখা যায় এখানে। মাফ করবেন, আপনাকে আগেই এটা জানানো উচিত ছিল। গায়ে কাটা দিয়ে উঠল। রাতে আর কিছু খেলাম না, শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল স্টাফের ডাকে। স্যার, দরজা খুলুন, চা এনেছি। বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দিলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম অমিত। এখানে কতদিন হলো আছো? এই 2 বছর হলো। আচ্ছা, তুমি কোনোদিন সেই সুবর্ণলতা নামের মেয়েটাকে দেখোনি? ছেলেটার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ব্যস্ত হয়ে বলল, না স্যার, আমি চলি, দেরি হয়ে যাচ্ছে। ছেলেটা হন্তর্দন্ত হয়ে বেরিয়ে গেল। বেশ অবাক লাগলো। দিনটা কোনো রকমে কেটে গেল। সন্ধ্যার পরে আবার টেবিলে বসে লেখবার চেষ্টা করছি, এমন সময় আবার সেই কণ্ঠস্বর। নমস্কার। সামনে তাকাতেই দেখলাম সুবর্ণলতা দাঁড়িয়ে আছে। আমার বুকটা কেঁপে উঠল। আপনি? ভয় পেলেন নাকি? সেটাই তো স্বাভাবিক, তাই না? ঠিকই তো। আচ্ছা, ভয় পাবার কিন্তু কোনো দরকার নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। এবার শান্ত হয়ে আমার কথাটা শুনুন। আমি আত্মহত্যা করিনি। আমার ওপর শারীরিক নির্যাতন করে আমায় খুন করা হয়েছিল। মানে? কে খুন করেছে আপনাকে? অমিত। চমকে উঠলাম। অমিত?
মানে এই হোটেলের স্টাফ? কিন্তু না না, তা কি করে হয়? এক নামের অনেক মানুষ আছে এই পৃথিবীতে। আমার ধারণা ভুল হতে পারে। না, ভুল নয়, আপনি একদম ঠিক ভাবছেন। আমায় খুন করেছে এই হোটেলের স্টাফ অমিত। আমার সাথে অমিতের প্রেমের সম্পর্ক ছিল। আমি ওকে খুব ভালোবাসতাম, বাড়িতে জানিয়েও ছিলাম। কিন্তু আমার বাবা খুবই কনজারভেটিভ, সেই এই সম্পর্ক মেনে নেয়নি। বাধ্য হয়ে আমি অমিতের সাথে বেরিয়ে আসি, পালিয়ে চলে আসি এই মিলনপুরে। আর তারপরেই খবর পাই আমার নিজের মা বাবা আমার জীবিত অবস্থায় শ্রাদ্ধ করেছে। শুধু তাই নয়, পাড়ার লোকদের আবার পাত পেরে খাইয়েছে। খুব কষ্ট হয়। অমিত এই হোটেলেই কাজ করত, আমায় এখানে এনেই রাখে। সেদিন অমিতকে সবটা বলি, আর তারপরই বুঝতে পারি আমি কি ভুল করেছি। সেদিন রাতে অমিত আমার রুমে আসে, আমরা দেহ বিনিময় করি। তারপর আই এম সরি সুবর্ণ, আমি তোমার সাথে রিলেশনটা আর কন্টিনিউ করতে পারবো না। মানে? দেখো, আমার বাড়ি থেকে মানবে না। আমার বাড়ি থেকেও তো মানেনি অমিত। আমি তোমার হাত ধরে পালিয়ে এসেছি, আর তুমি এখন এই কথা বলছো? তুমি বুঝতে পারছো না, তোমার বাড়ির লোক তোমার শ্রাদ্ধ করেছে। সেই ভিডিও এখন ভাইরাল, নানান খবরের কাগজে সেই খবর ছেপে বেরিয়েছে। এখন আমি তোমায় বিয়ে করলে আমার মান সম্মান থাকবে? তাহলে আমি এখন কি করব? তা আমি কি জানি, করার অনেক কিছু আছে। আর কিছু না করতে পারো তো মরে যাও। এমনিতেই তোমার বাড়ির লোক তোমার শ্রাদ্ধ করেই রেখেছে, আশা করি তোমার সুবিধেই হলো। বাহ, খুব ভালো। ঠিক আছে, আমি তাহলে মরবো। তবে তোমার কথাও আমি সবাইকে জানিয়ে যাব। তখনই অমিত আমার গলা চিপে ধরে। শ্বাস বন্ধ হয়ে আমি মারা যাই, আর তারপর আমার গলায় দড়ি পরিয়ে ঝুলিয়ে দেয় সিলিংয়ের সাথে। এখন আপনি কি চান? ওই অমিতকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই। কাল শনিবার, অমাবস্যার রাত, কাল চাঁদও উঠবে না। আপনি কাল রাতে অমিতকে পুকুর পাড়ে নিয়ে আসতে পারবেন? কিন্তু আমার এইটুকু কাজ আপনি করে দিন দয়া করে। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? পারলে একমাত্র আপনিই পারবেন। আমার আপনার ওপর ভরসা, বিশ্বাস সব আছে। আপনি আমার এই কাজটা অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। আজ তাহলে আসি, আমি আবার আসবো। সুবর্ণ চলে গেল, কিন্তু আমায় দিয়ে গেল এক আকাশ ভাবনা। অমিতকে কাল রাতে নিয়ে যেতে হবে সেই পুকুর পাড়ে। সুবর্ণ তার মৃত্যুর প্রতিশোধ নেবে, সেই ভার সুবর্ণ দিয়ে গেছে আমার ওপর। কিন্তু আমায় কেন? আমিও বা কেন ফালতু এর মধ্যে জড়াবো? কিন্তু না, একজন মানুষ হিসেবে মানবিকতার স্বার্থে আমায় সুবর্ণকে সাহায্য করতে হবে। রাতে অমিত নামে সেই স্টাফ এসে আমায় খাবার দিয়ে গেল। ওর চোখে মুখে কেমন যেন একটা আতঙ্কের ছাপ। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু সহজে ঘুম এলো না। সারা রাত মাথার মধ্যে ঘুরতে থাকলো কিভাবে অমিতকে ওই পুকুর পাড়ে নিয়ে যাব। বুদ্ধিটা মাথায় এলো পরদিন বিকেলে। হাঁটতে হাঁটতে এসেছিলাম সেই পুকুর পাড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছি। কটা বাজে এখন? হাতের ঘড়িতে সময় দেখতে গিয়ে দেখলাম ঘড়িটা হাতে নেই। বেশ অবাক হলাম। হোটেল থেকে বেরোনোর সময় ঘড়িটা হাতে পরে নিয়েছিলাম, মনে আছে। যদিও ঘড়িটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু হারিয়ে গেলে আর একটা খরচ। নিচের দিকে তাকাতেই দেখলাম পায়ের কাছে আরাম করে শুয়ে আছেন শ্রীমান ঘড়ি মহাশয়। নিচু হয়ে ঘড়িটা তুলতে গিয়েই মতলবটা মাথায় এলো। যদি সময় দেখবার প্রয়োজন না পড়ত আর আমি যদি হাতটা না তুলতাম, তাহলে জানতেই পারতাম না যে ঘড়িটা এখানে পড়ে গিয়েছে। হোটেলে ফিরে বুঝতে পারতাম। তাহলে হোটেলে ফিরে এসে নিজের রুমে চলে গেলাম। অপেক্ষা করতে থাকলাম রাত হবার। রাত ঠিক 9টা নাগাদ নিচে নেমে এলাম। রিসেপশনে ম্যানেজার বসে রয়েছে। একটা উদাস মুখ করে তার সামনে গিয়ে বললাম, আমার একটা উপকার করতে পারবেন?
অবশ্যই। এনি প্রবলেম? আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ, দেখুন না, আজ বিকেলে পুকুর পাড়ে গিয়েছিলাম আর আমার রিস্ট ওয়াচটা ওখানেই পড়ে গেছে। ওটা আমার খুব প্রিয় ঘড়ি। আমার জন্মদিনে আমার বেস্ট ফ্রেন্ড ওটা আমাকে গিফট করেছিল। আপনি কাইন্ডলি যদি আপনার স্টাফ ওই অমিতকে একটু পাঠাতেন। আমি যেতাম, কিন্তু সন্ধ্যা থেকেই না আমার মাথাটা কেমন ধরেছে। আপনি চিন্তা করবেন না, এর জন্য যদি কোনো পারিশ্রমিক দিতে হয় আমি তাকে দেব। আরে না না, আপনি অত ভাববেন না, আমি দেখছি। এই অমিত, অমিত! স্যার ডাকছিলেন? হ্যাঁ, স্যার তার রিস্ট ওয়াচটা পুকুর পাড়ে ভুলে ফেলে এসেছেন। একটু গিয়ে নিয়ে এসো, স্যারের শরীরটা ভালো না। কিন্তু স্যার। কোনো কিন্তু না, যাও। ওকে স্যার। অমিত মাথা নিচু করে বেরিয়ে গেল। আমি আর সেখানে বসে না থেকে হাঁটতে হাঁটতে আমার রুমে চলে গেলাম। প্রায় ঘন্টা দুয়েক কেটে গেল, অমিত তবুও আসলো না। এবার আমায় একটু নিচে যেতে হবে। নিচে নেমে এসে ম্যানেজারকে বললাম, কই অমিত এসেছে? আমার ঘড়িটা পেয়েছে? না, অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোনটাও সুইচ অফ। ভাবছি আমি নিজে একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কি হলো। আমি যাব? আপনার শরীর এখন কেমন আছে? মাথা ঠিক হয়েছে? হ্যাঁ। তাহলে চলুন। মিনিট 10-এর মধ্যেই ম্যানেজারের বাইকে করে সেই পুকুর পাড়ে এলাম। পুকুরের পাড়ে একটা পুলিশের গাড়ি আর বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। এগিয়ে গেলাম সেই দিকে। ম্যানেজার একজনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? একজন পুলিশ বলল, একটা বডি পাওয়া গেছে এখানে। ওই যে। পুলিশের আঙুল লক্ষ্য করে সেই দিকে তাকাতেই দেখলাম অমিতের প্রাণহীন দেহটা সামনে পড়ে আছে। চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। এই যে অমিত। আপনি চেনেন একে? হ্যাঁ, আমার হোটেলের স্টাফ। ও আচ্ছা, তা হঠাৎ সুইসাইড করলো কেন? হোটেলে কোনো ঝামেলা হয়েছিল? না স্যার। ঠিক আছে, বডিটা আমরা নিয়ে যাচ্ছি। আপনি কাল সকালে একবার থানায় আসবেন। ঠিক আছে স্যার। পুলিশ অমিতের বডিটাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আর আমি তখন লক্ষ্য করলাম ওর গলায় একটা লাল দাগ। ব্যাপারটা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না। চোখের সামনে ভেসে উঠল একটা ঘটনা। অমিত, কে বে? চিনতে পারছো না? কে তুমি? কোথায় তুমি? সামনে এসো, এখন লুকোচুরি খেলবার সময় না। আসবো সামনে? ভয় পাবে না তো? ভয়? সামনে এসো রমণী, একটু দেখি তোমার মুখখানি। তবে দেখো। না, তুমি? হ্যাঁ আমি। চিনতে পেরেছিস এবার শয়তান? আমায় ছেড়ে দাও, আমি ভুল করেছি, ছেড়ে দাও। হোটেলে ফিরে এসে রুমে বসে ভাবছি আমি কি ঠিক করলাম। এমন সময় শুনলাম, ব্যস্ত আছেন? সামনে তাকিয়ে দেখি জানলার ওপারে দাঁড়িয়ে আছে সুবর্ণ। আপনি আপনি আবার কেন? আপনার সাথে শেষবারের মতো দেখা করতে এলাম। অনেক ধন্যবাদ। আপনার তো প্রতিশোধ নেওয়া হয়ে গেল, এবার তো আপনার মুক্তি পেয়ে যাবার কথা। তাহলে আপনি আবার এখানে এলেন কেন? মুক্তি? যার মা বাবাই জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছে তার যে মরেও শান্তি নেই। তাহলে আপনার মুক্তি হবে না? হবে। যেদিন বাবা মা আমায় ক্ষমা করে দেবে সেদিনই আমার মুক্তি হবে। যাই হোক, চলি। এক মিনিট। হ্যাঁ বলুন। আপনার জীবনের এই কাহিনী নিয়ে আমি একটা গল্প লিখতে পারি। গল্প লিখবেন? তা লিখুন। আমার জীবনটাই তো একটা গল্প। চলি।
মেয়েটা চলে গেল আর আমায় দিয়ে গেল একটা মন খারাপ করা গল্প।